প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেঁধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হট্টগোলে ট্রাম্পের বক্তৃতায় বাধার সৃষ্টি হয়। এরপর দুজন পার্লামেন্ট সদস্যকে সেখান থেকে বের করে দেওয়া হয়। তাদের একজনের নাম আয়মান ওদেহ, অন্যজনের নাম ওফের কাসিফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বাধা দেন পার্লামেন্ট সদস্য আয়মান ওদেহ। তিনি হাতে ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ তার দিকে ছুটে যান। এই সময় তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করে হয়েছে। এই হট্টগোলে ট্রাম্প বক্তৃতা থামাতে বাধ্য হন। এর আগে আয়মান ওদে এক্সে এক পোস্টে বলেন, ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। বলেন, কোনো সুপরিকল্পিত গোষ্ঠীর মাধ্যমে নেতানিয়াহু বা তার সরকারকে মানবতা বিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া যায় না। তবে যুদ্ধবিরতি এবং অন্য সকল চুক্তির জন্যই আমি এখানে এসেছি। কেবলমাত্র দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সঠিক বিচার, শান্তি ও নিরাপত্তা আনা সম্ভব হবে। পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে। নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাকে অসাধারণ সাহসী একজন মানুষ বলে অভিহিত করেন। এই সময় পার্লামেন্টে উপস্থিত সদস্য অনেকে নেতানিয়াহুর ডাকনাম বিবি বলে চিৎকার করে ওঠেন। মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের একসাথে কাজ করাটা অবিশ্বাস্য এক বিজয়। ট্রাম্প আরও বলেন, এখন ইসরায়েলের স্বর্ণযুগ আসবে এবং এটি সমগ্র অঞ্চলের জন্য স্বর্ণযুগ হবে। এবার জানিয়ে দেব, নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রবিবার নতুন সরকার ঘোষণা করেছেন। আসন্ন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের নির্ধারিত সময়ের আগে সরকার গঠন সম্পন্ন করতে তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে টানা বৈঠক করেছেন। নতুন মন্ত্রিসভায় ঝাঁ নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থাকছেন, আর বিদায়ী শ্রমমন্ত্রী ক্যাথেরিন ভোত্রিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘনিষ্ঠ রোলা লেস্কুর। প্যারিসের পুলিশ প্রধান লর নুনিয়েজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির ব্রুনো রেতাইওরের স্থলাভিষিক্ত হয়েছেন। পরিবেশ রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বিশ্ব বন্যপ্রাণী তহবিলের WWF এর সাবেক ফরাসি পরিচালক মনিক বারবুত। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন এবং সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি তাদের পদে বহাল থাকবেন। তবে দাতি আগামী বছর দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হবেন। প্রধানমন্ত্রী লেকর্নু এক্সএ বার্তায় বলেছেন, ফ্রান্সের স্বার্থের জন্য বছরের শেষের আগেই বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে একটি মিশন ভিত্তিক সরকার গঠন করা হয়েছে। দেশের স্বার্থ এখন একমাত্র প্রাথমিকতা। গত শুক্রবার আগের সরকারের পতনের 4 দিন পর প্রেসিডেন্ট ম্যাক্রো আবারও লেকর্নুকে সরকার গঠনের দায়িত্ব দেন। লেকর্নু সোমবার সংসদে 2026 সালের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন, যা সাংবিধানিকভাবে পর্যালোচনার জন্য 70 দিনের সময়সীমা নির্ধারিত। লেকর্নু বলেন, তিনি সব মূলধারা রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চান এবং এমন একটি মন্ত্রিসভা গঠন করবেন যারা কেবল দলীয় স্বার্থে আবদ্ধ নয়। ফরাসি রাজনীতিতে বর্তমানে অচলাবস্থা বিরাজ করছে। ঋণ ও ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের চাপের মধ্যে দেশটি বাজেট প্রণয়ন করছে। ব্যয় সংকোচনমূলক পদক্ষেপই এর আগে লেকর্নুর 2 পূর্বসূরিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এদিকে নোবেলের জন্য নয়, জীবন বাঁচানোর জন্য যুদ্ধ থামাচ্ছি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইতোমধ্যে কয়েকটি যুদ্ধ থামিয়ে লাখ লাখ জীবন বাঁচিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এটি নোবেলের জন্য নয়, বরং জীবন বাঁচানোর জন্য করেছেন। রোববার 12 অক্টোবর হোয়াইট হাউস প্রকাশিত সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের এক ফুটেজে প্রেসিডেন্টকে কথা বলতে শোনা যায়। ট্রাম্প বলেন, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাতকে সমাধান করতে পারবেন বলেও তিনি বিশ্বাস করেন। তিনি উল্লেখ করেন, আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আপনি জানেন, আমি আরেকটি যুদ্ধ বন্ধ করছি, কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী। এর আগে আফগানিস্তান এবং পাকিস্তানের সেনা পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায়।
আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে লড়াইয়ে কমপক্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে সংঘর্ষে কয়েক ডজন আফগান সেনা প্রাণ হারিয়েছে। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত 5 জন। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী দল তেহরিক ই লাব্বাইক পাকিস্তানের টিএলপি এই কর্মসূচির ডাক দেয়। দলটির এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এ হাতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার দেশটির ব্যস্ততম মহাসড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এই সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, 3 জন বিক্ষোভকারী এবং 1 জন পথচারী রয়েছেন। পুলিশ আরও জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালালে টিএলপি কর্মীরা গুলি চালায়। এই সময় তারা 40টিরও বেশি যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ডজনখানেক মানুষ আহত হন। টিএলপির ডাকায় ইসরায়েল বিরোধী মার্চ বিক্ষোভ শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয়। প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়েছে। এই সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ ও বহির্গমন পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এটি বিক্ষোভ শুরুর থেকেই বন্ধ ছিল। অন্যদিকে টিএলপির দাবি, পুলিশ প্রথমে গুলি চালিয়েছে। এতে তাদের নেতা সাদ রিজভি গুলিবিদ্ধ হন। দলটির পক্ষ থেকে জানানো হয়, রিজভি 3টি গুলিবিদ্ধ হন, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল কেবল ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো। আমরা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এগিয়ে যাচ্ছি। রয়টার্স জানিয়েছে, সংঘর্ষ নিয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।